নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তুঙ্গভদ্রার তীরে ইউনিট 4 বাংলার। আচ্ছা, এখানে বেশ কিছুটা আমি পড়িয়ে দিয়েছিলাম, তৃতীয় পর্ব থেকে পড়ানো বাকি ছিল। আজকে আমরা চেষ্টা করব যতটা শেষ করতে পারা যায়। দেখুন, তৃতীয় পর্বের যে 1 নম্বর পরিচ্ছেদ রয়েছে, সেখানের ঘটনাটা হচ্ছে যে রাজা দেবরায়ের দূত হয়ে অর্জুন বর্মা বিজয় রায়ের কাছে যাবে এবং ফিরে আসার সময় রণপার ব্যবহার ইত্যাদি এই ঘটনাগুলো আমরা এখানে পাব। আচ্ছা, দেখুন প্রথম লাইন, পরদিন অতি প্রত্যুষে উঠিয়া অর্জুন ধরাচূড়া বাঁধিল, লাঠি হাতে লইয়া বলরামকে বলিল, আমি চলিলাম, কোথায় যাচ্ছি কবে ফিরব কিছুই জানি না। একটু নিচে দেখুন 4 লাইন পরে দেখুন রয়েছে, রাজবন্ধুরা তেজস্বী অশ্ব, পক্ক তিনডিরি ফুলের ন্যায় বর্ণ, পিঠে কম্বলের এই জায়গাটা দাগান, আসন মুখে বলগা। এরপরে আমরা কি দেখছি যে অর্জুন দাঁড়াইয়া রহিল, সভা গৃহে সারা শব্দ নাই, কিছুক্ষণ পরে বাহিরের দিক হইতে এক মনুষ্য মূর্তি দেখা দিল। সেই মূর্তি কিরকম? কৃশ খর্বাকৃতি মানুষটি, মাথায় বৃহৎ পাগড়ি, কোমরে তরবারি, বয়স অর্জুন অপেক্ষা 6-7 বছরের জ্যেষ্ঠ। জায়গাটা দাগাতে হবে, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? অনিরুদ্ধ সম্পর্কে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজা দুজনকেই বিজয় রায়ের কাছে পাঠাচ্ছেন এবং দুজনকেই পত্র দিয়েছেন। দেখুন কিছুটা নিচে রয়েছে, 2 পত্রের মর্ম যদিচ একই, তবু দুজনেই কুমার বিজয়কে পত্র দেবেন। আচ্ছা, এরপরে রয়েছে, রাজা বলিলেন, এই নাও কিছু স্বর্ণ মুদ্রা, সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। আচ্ছা, দক্ষিণ দিকের তোরণ রক্ষীদের বলা রয়েছে। কোন দিকের? দক্ষিণ দিকের। কেউ তোমাদের বাধা দেবে না, এখন যাত্রা করো, শুভমস্তু, এটা রাজা বললেন। এরপরে এখানে আর সেরকম কোনো বিষয় নেই, আমরা দেখব তারা এবার যাবেন। কিছুটা পরে একদম শেষের দিকে দেখুন, এখানে আমরা অনিরুদ্ধর কথা পাচ্ছি। কি বলছেন অনিরুদ্ধ? কি বলছেন? আমি অনিরুদ্ধ, বিজয়নগরের প্রধান রাজদূত, 10 বছর এই কাজে রয়েছি। তাহলে কত বছর রয়েছেন? 10 বছর রয়েছেন। নেক্সট দেখুন রয়েছে পরবর্তী পেজে পৃষ্ঠা নম্বর 78। এখানে দেখুন রয়েছে, বৃক্ষতলে 2টি অশ্ববাধা রহিয়াছে, সেনাদলের ছাউনি আরো পূর্ব দিকে সরে গেছে, সন্ধ্যার আগে পৌঁছলে দূর থেকে ধোঁয়া দেখতে পাবে, রাত্রে পৌঁছলে আগুন দেখতে পাবে। এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এখনো 30 ক্রোশ যাওয়া তাদের বাকি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কিছুটা পথের বর্ণনা রয়েছে, পথ কিরকম। তারপরে একদম নিচের দিকে দেখুন 78 পেজে, পিঠিকার সম্মুখে 8-10টি থালিকা, থালিকাগুলিকে ঘিরিয়া 10-12টি তৈলদ্বীপ, 6 জন পরিচারক পার্শ্বরক্ষী সম্মুখে ও পিছনে দাঁড়াইয়া পাহারা দিতেছে, তাহাদের কটিতে ছুরিকা। কজন পরিচারক? 6 জন। নেক্সট প্যারায় রয়েছে, দেখুন এটা পুরোটা পড়তে হবে প্যারাটা, যে বিজয় রায়ের আহারের বর্ণনা, সে কি কি খাচ্ছে। এই জায়গাটা আমি আর আলাদা করে বললাম না, পুরো প্যারাটা পড়তে হবে, কিন্তু খাবারগুলো পরপর পরপর জানতে হবে। যেমন দেখুন, বিজয় রায় ছিলেন কেমন? যে শ্লেচ্ছ রন্ধন পদ্ধতির পক্ষপাতী ছিলেন, তাই তার ভোজনের পাত্রের মধ্যে কি কি পাচ্ছি দেখুন, রয়েছে মেষ মাংসের 16 পক্ক গুটিকা, তারপরে রয়েছে কালিয়া, সেচকি, দোলমা, সামোসা ইত্যাদি। তারপরে রয়েছে একটি স্ফটিকের পাত্রে স্তূপীকৃত আঙুরের ফল। পরপর আমাদের খাবারগুলো মনে রাখতে হবে। পরের লাইনে রয়েছে, বিজয় রায়ের আকৃতি হচ্ছে মধ্যম, পাণ্ডবের মতো। তার আকৃতি কেমন সেই কথা বলা হচ্ছে। নেক্সট দেখুন 79 নম্বর পেজে, ভীমার্জুনের আকৃতির যে তফাৎ, হরিহর বৃকরায়ের আকৃতি সেইরূপ পার্থক্য ছিল। তাহলে ভীম অর্জুনের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? হরিহর বৃকরায়। একজন হচ্ছে সিংহ, আরেকজন হচ্ছে হস্তি।
এরপরে আমরা দেখব যে বিজয় রায় তাকে দেওয়া হচ্ছে, মানে পত্র দেওয়া হয়েছে, পত্রপাঠ করছে ইত্যাদি ব্যাপার রয়েছে। এবং তার বলল যে দুজনে শয্যাশ্রয় করিয়াছে, দেখুন একদম নিচের একটু আগে। এমন সময় সেনাপতির পরিচারক আসিয়া দুজনকে 2টি পত্র দিয়া গেল, অর্থাৎ উত্তর। অর্জুন নিজের চিঠি কোমরে গুজিয়া রইল। এরপরে তারা আমরা দেখতে পাবো সেই রাতে সেখানেই থেকে যায় এবং পরদিন সকাল হলে সে যাবে, অনিরুদ্ধ এটা জানায়। এরপরে 2 নম্বর যে পরিচ্ছেদ, এখানে আমরা দেখতে পারি যে অর্জুন বর্মার রাজভৃত্য থেকে সে রাজ অতিথি পদে উত্তরণ করবে এবং বলরাম তার যে হাতে যে কামান সেটা রাজাকে দেখাবে। আর হচ্ছে অর্জুন বর্মা রাজা দেবরায়ের কাছ থেকে তার পিতার মৃত্যু সংবাদ জানতে পারবে। এইটুকু ব্যাপার আমরা এই 2 নম্বর পরিচ্ছেদে পাবো। প্রথম লাইন, রাজা বলিলেন অর্জুন বর্মা, আজ থেকে তুমি আমার অতিথি নও, তুমি আমার ভৃত্য। তোমাকে আশুগতি দূতের কাজ দিলাম। তোমার গুপ্ত বিদ্যা রাজনীতির ক্ষেত্রে অতি মূল্যবান বিদ্যা, এ বিদ্যা গুপ্ত রাখা প্রয়োজন। তাহলে তাকে কোন কোন পদে পরপর বসানো হচ্ছে অর্জুন বর্মাকে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরের পেজে দেখুন 81 নম্বর পেজে, এখানে আমরা দেখব মণিকঙ্কনা এবং পিঙ্গলা এবং তার সাথে বিদ্যুন্মালা 3 জনে বসেছেন এবং সেখানে কিন্তু আমরা অর্জুন বর্মার প্রসঙ্গ পাব। পিঙ্গলা কি বলছেন, মণিকঙ্কনা বলিল, কে বাজ পাখি, অর্জুন বর্মা? পিঙ্গলা বলিল, হ্যাঁ গো রাজকুমারী, যিনি তোমাদের সঙ্গে এসেছেন। বিদ্যুন্মালার হৃৎপিণ্ড দুলিয়া উঠিল। মণিকঙ্কনা বলিল, ও মা, তিনি উঠতেও জানেন? আমরা তো জানি তিনি মাছের মতো সাঁতার কাটতে পারেন, তা তিনি কোথায় উড়ে বেড়ালেন? কার বক্তব্য খেয়াল রাখতে হবে। এখানেই শেষের দিকে দেখুন রয়েছে, বিদ্যুন্মালা একাকী বসিয়া রহিলেন, তাহার হৃদয়ে আশা ও আকাঙ্ক্ষার জটিল গ্রন্থি রচনা চলিতে লাগিল। শেষের দিকে রয়েছে দেখুন বলরামের কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলরাম নিজের কথা বলছেন যে সে আর বাংলার বর্ধমানের লোক, এটা আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ বলরাম রাজার কাছে এসেছেন এবং এসে এই কথা বলছেন। তারপর 82 নম্বর পেজে রয়েছে দেখুন, হ্যাঁ মহারাজ, মুসলমানেরা সংখ্যায় মুষ্টিমেয়, হিন্দুরা সংখ্যায় তাদের শতগুণ। কেন সে দেশ ছেড়েছে, কি অবস্থা, সে বৃত্তান্ত সে জানাচ্ছে। কি বলছেন, তুমি যথার্থই বলেছ, সকল অত্যাচারের মূলে আছে ষড়রিপু এবং ভয়। তুমি দেখছি বিচক্ষণ ব্যক্তি, তোমার গুপ্তবিদ্যা কিরূপ আমাকে শোনাও। এটা রাজা বলরামকে বলছে। এরপরে একদম 82 পেজের শেষের স্তবক যেটা প্যারাটা রয়েছে তার আগে দেখুন, বলরাম স্মিতমুখে হাত জোড় করিয়া বলিল, আর্য ওখানেই আমার গুপ্তবিদ্যা, আমি সরু নল তৈরি করার কৌশল উদ্ভাবন করেছি। কিসের কৌশল? বন্দুকের সরু নল তৈরি করার কৌশল। নেক্সট আসছে 83 পৃষ্ঠা। এখানে বলছেন রাজা জিজ্ঞেস করছে যে তোমার এটা তৈরি করতে কতদিন লাগবে? সে বলছে 2-4 দিন সময় লাগবে। এগুলোও কিন্তু ভীষণ ইনফরমেটিভ। কতদিন সময় লাগবে এটা 3-4 দিন করে দিতে পারে, 2 থেকে 4 দিন লাগবে। তার একটু নিচে দেখুন, রাজ অবরোধের দক্ষিণ প্রান্তে কমলা সরোবরের অদূরে সংকেত গুহা নামে যে গুহা আছে তাতেই ওদের বাসস্থান নির্দেশ করেছি। তাহলে সংকেত গুহাতে বাসস্থান কাদের হবে? বলরাম এবং অর্জুন বর্মার। এই কথা আমরা এখানে জানতে পাচ্ছি। নেক্সট হচ্ছে, এখানে বলরামকে বলা হচ্ছে যে সমস্ত যন্ত্রপাতি তার আছে কিনা। সে বলছে সমস্ত যন্ত্রপাতি আছে, শুধুমাত্র একটা ভস্টা হলেই হবে। সে বলছে পাবে। এখানে লক্ষণ মল্লপ দেখা যাচ্ছে, তিনি এখনো ঘটনাটা জানেন না, তাই তিনি ভাবছেন যে কি বিষয় বলছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে বলরাম চলে যান এবং রাজা তখন অর্জুন বর্মাকে থাকতে বলেন এবং জানান যে 11 দিন আগে তার পিতার মৃত্যু হয়েছে। 3 নম্বর পার্ট যেটা রয়েছে সেখানে আমরা দেখব যে রাজা দ্বিতীয় দেবরায় এক পক্ষকালের জন্য সীমান্ত সেনা পরিদর্শনে তিনি যাচ্ছেন এবং রাজভৃত্য অর্জুন বর্মা আর বলরাম অতিথি ভবন ছেড়ে সংকেত গুহাতে থাকতে শুরু করছে। বলরাম মঞ্জিরার এখানে সঙ্গীত পাবো,
চতুর্ভুজ, অর্জুন বর্মা, বলরাম হুক্কো বুক্কো দেখতে পাচ্ছে, শুক্লপক্ষের ষষ্ঠী সপ্তমী, এই যে ঘটনাগুলো এগুলো আমরা এখানে পাবো। আমি প্রত্যেকটা বইয়ের মানে আমি এটাই করি, টেক্সটের ওপরে ওপরে ঘটনাটা ছোট করে লিখে রাখি, তাতে গিয়ে পরপর ঘটনাটা সিকোয়েন্স অনুযায়ী মনে থাকে, সাজিয়ে লেখার উত্তরগুলো করতে সুবিধে হয়। আপনারাও এভাবে লিখে নিতে পারেন। আচ্ছা, 3 নম্বরের প্রথম হচ্ছে, 2 দিন পরে মহারাজ দেবরায় সীমান্ত সেনা পরিদর্শনে বাহির হইলেন, সঙ্গে হচ্ছে পিঙ্গলা এবং 5 জন পাচক, পিঙ্গলাকে নিয়ে এবং 5 জন পাচককে নিয়ে। দেহরক্ষী রূপে চলল হচ্ছে কি 1 সহস্র তুরানী ধনুর্ধর। একদম নিচের দিকে দেখুন রয়েছে যে এখানে সেরকম কিছু নেই, একদম শেষে রয়েছে, অর্জুন একদিন বহিত্রে গিয়া বলরামের লোহালক্কর যন্ত্রপাতি লইয়া আসিয়াছে, তাহার মৃদঙ্গাদি বাদ্য আনিতে কিন্তু ভোলে নাই। এখানে খুব একটা ইনফরমেশন নেই। পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব 85 নম্বর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর প্রদীপ জ্বলিলে মৃদঙ্গ লইয়া গান ধরছে। গানটা কি? শ্রিত কমলা কুচ মণ্ডল, মনে রাখতে হবে গানটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে কোথায় রয়েছে, 3-এর 3 নম্বর পরিচ্ছেদে। আচ্ছা, এরপরে কিছুটা নিচে দেখুন আমরা এই যে গুহার গায়ে জোড়া জোড়া নাম লেখা রয়েছে সেই কথা জানতে পারবো। খড়ি দিয়ে লেখা রয়েছে কিন্তু রত্নমালা এবং দেবদত্ত, আর গিরিমাটি দিয়ে লেখা রয়েছে চন্দ্রচূড় এবং বল্লভা, দুটো কিন্তু গুলিয়ে গেলে চলবে না। এর একদম শেষে দেখুন যে এখানে আমরা যে বর্ণনা পাবো মঞ্জিরার, তার বর্ণনা কি? তাহার শাড়ির রং, সে হচ্ছে রাজপুরীর দাসী, তাহার শাড়ির রং কোনোদিন চাপা ফুলের মতো, কোনোদিন পলাশ ফুলের মতো, গতিভঙ্গি রাজহংসীর মতো দাসী মঞ্জিরা, যার 20-21 বছর বয়স। এই একটু নিচে দেখুন পুরোটা লেখা রয়েছে যে তাহার বয়স 20-21, কচি কলাপাতার মতো স্নিগ্ধ দেহের বর্ণ, ঊর্ধ্বাঙ্গে কাচুলি উত্তরীয়, নিম্নাঙ্গে উজ্জ্বল পীতবসন, মধ্যে ডমরুর ন্যায় কোটি উন্মুখ ইত্যাদি। এখান থেকে অপ্রগল্ভা, লাজুক নয় কিন্তু অপ্রগল্ভা, এখানে আমরা কিন্তু তার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে যুবতীর চোখ দুটি ভূমি সংলগ্ন হইল, সে কি বলল? তার নাম হচ্ছে মঞ্জিরা। সে রাজপুরীতে কাজ করছে কত বছর? 8 বছর। নেক্সট আমরা পাবো সে কোথায় থাকে? নগরে থাকেন তার পিতামাতা। তিরস্কৃত হইয়া বলরাম চুপ করিল। সেকালের কবিরা অভিসারিকাদের লইয়া যতই মাতামাতি করুন, সমাজে অভিসারিকাদের প্রশংসা ছিল না। অর্থাৎ এই যে মঞ্জিরাকে যে প্রশ্ন করা হয়েছিল যে গুহা সম্পর্কে, সেই বিষয়ে বলা হচ্ছে। এরপরে 87 নম্বর পৃষ্ঠাতে রয়েছে যে চতুর্ভুজকে আমরা পাবো। এই চতুর্ভুজের বর্ণনা কি? দেখুন রয়েছে, চতুর্ভুজ নায়কের গোপ এবং দাড়ি সঙ্গমস্থলে একটু শ্বেতাবা দেখা দিল, তোমাদের পাহারা দিচ্ছি। কে পাহারা দিচ্ছে? চতুর্ভুজ। কজন পাহারা দেয়? 3 জন পাহারা দেয় পালা করে। নেক্সট দেখুন একটা ইনফরমেশন রয়েছে একদম শেষ প্যারার আগের শেষ লাইনটা, দক্ষিণ দেশে আহারের নিয়ম মধুরেন সমাপয়েত নয়, মধুর খাদ্য দিয়ে কিন্তু আরম্ভ শুরু, মানে এখান দক্ষিণ দেশের নিয়ম কিন্তু পুরোপুরি আলাদা। এরপরে আমরা দেখব যে একটা গান রয়েছে, সেটা হচ্ছে বন বেতসের এরো বাঁশি বাজাচ্ছেন হচ্ছে মঞ্জিরা, এবং জয়দেব গোস্বামীর পদের গান হচ্ছে বলরাম কয়েকবার কি করছে? মৃদঙ্গে মৃদু আঘাত করে এবং গান শুরু করছে। গানটা কি? নিন্দতি চন্দন মিনু মিন্দু কিরণ মনু বিন্দতি, জায়গাটা মনে রাখতে হবে। আচ্ছা, এই গানের কথা পাবো 2 দণ্ড পরে কিন্তু গান শেষ হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে বলরামের সেই মেয়েটাকে ভালো লেগেছে এবং বলছে যে মেয়ে কম কথা কয় সে তো রমণী রত্ন। এবার বলরামের যে স্ত্রী ছিল সে যে খুব মুখরা ছিল, এই কথা অর্জুনের মনে পড়ছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী কি সপ্তমী তিথি দিন। সন্ধ্যার পর যথারীতি আহার সমাপন করে বলরাম অর্জুন শয্যায় শয়ন করছেন। এই সময় আমরা দেখতে পাবো হুক্কো বুক্কোর প্রসঙ্গ। তাহলে কোন দিন? শুক্লপক্ষের ষষ্ঠী কি সপ্তমী তিথি। এখানে হুক্কো বুক্কোকে দেখা যাচ্ছে। চতুর্ভুজ যে পাহারা দিচ্ছিল সে ভয় পায় তাদেরকে দেখে, এবং ভয় পেয়ে সে গুহার মধ্যে থেকে যায়, এবং বলরাম এবং অর্জুন বর্মা গিয়ে দেখে যে সত্যি একটা ছায়া রয়েছে, সেটা হচ্ছে হুক্কো বুক্কো। এবং তাদের চেহারার বর্ণনা কি? একদম লাস্টে রয়েছে 90 পৃষ্ঠার শেষে দেখুন,
হরিহর ছিলেন লম্বা রোগা আর বুক্ক ছিলেন বেটে মোটা। এরপরে 4 নম্বর যে পরিচ্ছেদ রয়েছে সেটা হচ্ছে বিদ্যুন্মালার কথা পাচ্ছি। বিদ্যুন্মালা অর্জুন বর্মাকে নিজের মনের কথা বলছেন এবং তাকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এই ঘটনাটা আমরা এখানে দেখতে পাবো। কি হচ্ছে, প্রথম লাইন দেখুন, মহারাজ দেবরায় সৈন্য পরিদর্শনে যাত্রা করার পর সভাগৃহে দ্বিতলের গৌরব গরিমা অনেকটা কমে গিয়েছিল। এখানে একদিকে যেমন মণিকঙ্কনাকে আমরা দেখতে পাচ্ছি, সে রাজাকে ভালোবেসে ফেলেছে, কোথাও রাজার জন্য কাতর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুন্মালা কিন্তু কাতর তো একেবারেই নয়, সে একটু স্বস্তিই বোধ করেছে, কারণ রাজার অবর্তমানে সে অর্জুন বর্মার সঙ্গে দেখা করতে পারবে। এখানে কোনো ইনফরমেশন আমরা তেমন পাচ্ছি না। 92 নম্বর পেজে দেখুন রয়েছে কমলা সরোবরের কথা। কমলা সরোবর এখান থেকে অনেকটা দূর, প্রায় অর্ধক্রোশ, অর্থাৎ তিনি ভদ্রাকে বলছেন যে এদিকে কি রয়েছে, মানে তিনি বেরোতে চাইছেন, বেরিয়েছেন তার সঙ্গে, এবং তার কাছে সংকেত গুহার নামও শুনতে পারেন। এরপরে আমরা দেখব বিদ্যুন্মালা নিজেই যান। আচ্ছা, 93 নম্বর পৃষ্ঠায় দেখুন রয়েছে সন্ধ্যার কিছু পূর্বে বিদ্যুন্মালা গুহার অভিমুখে গেলেন, মণিবন্ধে একটি মল্লী ফুলের মালা জড়ানো, এবং সেই মালা তাকে দিলেন এবং তাকে প্রেম নিবেদন করলেন রাজকুমারী। কাকে? অর্জুনকে। অর্জুন এবং গুহায় ফিরল, তখন বলরাম প্রদীপ জ্বালিয়া মৃদঙ্গ লইয়া বসিয়াছে। এখানে আবার একটা গান পাচ্ছি, ন কুরু নিতম্বিনী, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে পরবর্তী পৃষ্ঠায় আমরা এটা দেখব যে খুব একটা ইনফরমেশন নেই, শুধু মল্লিমালার যে গন্ধ তাতে ঘুম আসতে চাইল না হচ্ছে অর্জুনের। এবং শাস্ত্রে কি বলে, স্ত্রী জাতি কখনো স্বাতন্ত্র্য পায় না, কথাটা কে বলেছে? অর্জুন বলেছে রাজকুমারীকে। আচ্ছা, তুমি আমার একই সর্বনাশ করলে 96 নম্বর পেজের একদম শুরুতে রয়েছে, অর্থাৎ এখানে অর্জুন বর্মা রাজকুমারীকে বলছেন। এরপরে 5 নম্বর পরিচ্ছেদে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রাজা দেবরায় এবার ফিরে আসছেন। কম্পনে নিজের বাসগৃহে প্রবেশের ছলে রাজা, মন্ত্রী আরো 12 জনকে নেমন্তন্ন করেছেন এবং বলরামের কামান রাজকামান সম্মুখে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। তাহলে 5 নম্বরে প্রথম লাইন দেখুন, মহারাজ দেবরায় সৈন্য পরিদর্শনে যাত্রা করিয়াছিলেন কৃষ্ণপক্ষের দশমী তিথিতে। মনে রাখতে হবে, কৃষ্ণপক্ষের দশমীতে যাচ্ছেন এবং ফিরছেন কবে? শুক্লপক্ষের নবমীতে তিনি ফিরে আসছেন। আচ্ছা, এইখানে আমরা দেখব যে 97 নম্বর পেজে কুমার কম্পন, একদম শেষের একটু আগে দেখুন, কুমার কম্পন বলছেন, আর্য আপনি ছিলেন না, রাজপুরী অন্ধকার ছিল, আজ এক পক্ষ পরে আবার সূর্যোদয় হলো। এখানে কম্পন দেখব যে কম্পন নিজের বাসগৃহ তৈরি করেছে, অট্টালিকা, এবং তাদেরকে 12 জনকে নেমন্তন্ন করেছে, তার মধ্যে কিন্তু রাজাও রয়েছে। আচ্ছা, হুকোবুকোর প্রসঙ্গ, এখানে যে হুকোবুকোকে যে দেখা গেছে সেই খবর রাজাকে দেওয়া হচ্ছে, এটা পাবো আমরা 99 নম্বর পৃষ্ঠাতে। এখানে খুব বেশি ইনফরমেশন নেই। আচ্ছা, এখানে লক্ষণ যে মন্ত্রী, সে কিন্তু যেতে চায় না এই নেমন্তন্নতে, কারণ সে কিন্তু কম্পনকে খুব একটা পছন্দ করেন না। আচ্ছা, এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে বলরাম সেই তার সরু নলের যে যন্ত্র সেটা তৈরি করে ফেলেছে। দক্ষিণের জঙ্গলে তারা পরীক্ষা করতে যাবে এবং 3টে মাটির কলসি হলেই হবে। 100 নম্বর পৃষ্ঠাতে দেখুন রয়েছে, বলরাম আবার যুক্তপানি হইল, মহারাজ এটি আমার নিজস্ব গুপ্তবিদ্যা। তুমি একাই লঘু কামান তৈরি করতে পারো? হ্যাঁ, মাসে 3টে করতে পারে। কটা? মাসে 3টে। আচ্ছা, তারপরে দেখা গেল যে 3টে মৃৎ কলস পাশাপাশি বসাইয়া বলরাম কলস হইতে 50 হাত দূরে লক্ষ্যভেদের জন্য প্রস্তুত হইল। 6 নম্বর পরিচ্ছেদে দেখুন যেটা রয়েছে, পিতা বিজয় রায় সহ 12 জন পরিষদকে কম্পনদেব হত্যা করছে এবং রাজা দেবরায়কে হত্যা করতে যাচ্ছে, সেখানে অর্জুন বর্মা তাকে বাঁচিয়ে দিচ্ছে। এখানে আমরা পাবো অতিথিরা হচ্ছে 12 জন। প্রথম যাকে পাচ্ছি সে হচ্ছে জিমুত বাহন, সে হচ্ছে প্রথম। এক এক করে প্রত্যেককে বলছে আসন গ্রহণ করুন ভদ্র, 101 নম্বর পৃষ্ঠাতে। প্রথমে আমরা জিমুত বাহনকে পেলাম, কুমারাপ্পাকে পাচ্ছি, এইভাবে দেখা যাবে তাদেরকে মারা হচ্ছে। এরপরে বৃদ্ধ পিতা বিজয় রায়ের কাছে গিয়ে তাকেও কিন্তু আমরা দেখব যে তার পুত্র অর্থাৎ কম্পন মেরে ফেলে। আচ্ছা, এবং সে মারা যাওয়ার আগে কি বলে? অধম, কথাটা মনে রাখতে হবে। এরপরে আর বিশেষ কিছু নেই।
ঘটনাটা হচ্ছে এরপরে কম্পন আসছেন হচ্ছে রাজার কাছে। রাজা তখন বিশ্রামে ছিলেন, তার হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু সেই সময় তাকে আসতে দেখেছেন হচ্ছে অর্জুন বর্মা, এবং তার মুখের আকৃতি বা মুখের ভাব দেখে অর্জুন বর্মার একটু সন্দেহ হয় এবং তিনি পিছন পিছন আসেন এবং তখন এসে দেখেন কি হয়েছে, যে রাজাকে আঘাত করেছেন এবং তার হাতে ছুরি প্রবেশ করেছে আর কি। এবং তখন দেখা যাচ্ছে যে এই অর্জুন বর্মা কুমার কম্পনকে মারতে বাধ্য হন এবং এভাবে কিন্তু রাজা প্রাণ ফিরে পান, মানে বেঁচে যান। আচ্ছা, এরপরে দামোদর স্বামী যিনি ছিলেন তাদের বৈদ্য, তিনি এলেন, এসে দেখলেন যে না, ছুরিতে কোনো বিষ ছিল না, তো ঠিক আছে। একদম শেষে দেখুন, অর্জুন তুমি আজ যে কাজে যাচ্ছ যাও, এই মুদ্রাঙ্গুরিও নাও, বিজয়কে দেখিও, তারপর তাকে সব কথা খুলে বলো, আর ফিরে এসে তুমি আমার দেহরক্ষীর কাজ করবে, তোমার জন্য প্রাণ রক্ষা হয়েছে। এটুকু আমরা জানতে পারছি। এরপরে দেখুন চতুর্থ যে পর্ব, সেখানের প্রথমে যে ঘটনাটা ঘটছে যে কম্পন দেবের দুই পত্নী তার সঙ্গে সহমৃতা হচ্ছে এবং মঞ্জিরার পিতা বীরভদ্রের কাছে বলরামের মঞ্জিরাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে চিপিটক মন্দোদরীর দাম্পত্য জীবন। এখানে দেখুন প্রথমে রয়েছে বিনা দোষে এই অভাগিনীর অকালে জীবনান্ত হইল। কাদের কথা বলা হচ্ছে? কৃষ্ণা দেবী এবং গিরিজা দেবী দুজনের কথা বলা হচ্ছে, যারা কম্পনের পত্নী। আচ্ছা, শ্রাবণ মাস চলে আসছে, অর্থাৎ বিয়ের দিনক্ষণ এগিয়ে আসছে এবং এইখানটায় আমরা দেখতে পাবো যে আবার আমরা দামোদর স্বামীর প্রসঙ্গ পাচ্ছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে রসরাজ এবং দামোদর স্বামী দুজনে মিলে কথা বলছেন এবং রাজার মধ্যমা রানী যে অসূর্য স্পর্শা, কেন সে বেরোতে পারে না সেই কারণটা আমরা দেখতে পাচ্ছি, যে সে হচ্ছে জন্ম থেকেই ফোকলা, তার একটিও দাঁত গজায়নি। এই নিয়ে হাসাহাসি চলছে। আচ্ছা, এরপরে দেখা যাবে যে বলরাম মঞ্জিরার চোখে চোখ রাখিয়া গান করছে প্রিয়ে চারুশীলে, 107 নম্বর পৃষ্ঠাতে। এর নিচে দেখুন আমি সুভদ্রা, অর্থাৎ এখানে পরের দিন যিনি এসেছেন খাবার দিতে তার নাম হচ্ছে সুভদ্রা। মঞ্জিরা বাপের বাড়ি গেছে, তাই আমি খাবার নিয়ে এসেছি। এখানে মঞ্জিরার বাপের বাড়ি কোথায় সে জানতে পারে 108 নম্বর পৃষ্ঠাতে। মঞ্জিরার বাপের নাম কি? বীরভদ্র। তিনি রাজার হাতিশালে কাজ করেন, তার বাড়ি হচ্ছে নিচুনগর। পান সুপারি রাস্তার পূবে তুঙ্গভদ্রার তীরে তার বাড়ি। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে বলরাম এবার মঞ্জিরার বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পরে নিচের দিকে একদম লাস্টে দেখুন 108 নম্বর পেজে মঞ্জিরার পিতার বর্ণনা পাই। বীরভদ্রের সহিত বলরামের দেখা হয়। তার বর্ণনা কি? তার বর্ণনা হচ্ছে দীর্ঘায়ত গৌরবর্ণ মানুষ, বয়স হচ্ছে 40, প্রকৃতি শান্ত। এখানে দেখা যাচ্ছে সে বিয়ের প্রস্তাব দেয়, যে সে তার মেয়েকে বিয়ে করতে চায়। আচ্ছা, এরপরে 109 নম্বরের পৃষ্ঠাতে দেখুন বিজয়নগর হইতে বহু দূরে তুঙ্গভদ্রার গিরি বলয়িত উপকূলের ক্ষুদ্র গ্রামটিতে চিপিটক মন্দোদরীর দাম্পত্য জীবনের কথা এখানে আমরা পাবো। একদম নিচে রয়েছে চিপিটক মূর্তি কিন্তু রাজশালক, সুতরাং অকর্মাধারী। গ্রামে চিপিটক বিতরণের কাজ থাকিলে হয়তো করতে পারতেন, মানে তিনি কোনো কাজের না, তাই মোড়ল তাকে কি করেছেন? ছাগল চড়াতে দিয়েছেন। এরপরে আসছে হচ্ছে 2 নম্বর যে পরিচ্ছেদ, সেখানে হচ্ছে রাজার কাছে অর্জুন বর্মা আজ বিদ্যুন্মালা ধরা পড়ে যাচ্ছে এবং এই বিশ্বাসঘাতকতার অপরাধে রাজার অর্জুন বর্মাকে রাজ্য থেকে নির্বাসন দিচ্ছে। 2 নম্বরের প্রথম লাইন, গ্রীষ্মকালীন ঝড়ঝাপটা অপগত হইয়া বিজয়নগরের বর্ষা নামিয়াছে। 111 নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে বর্ষা সমাগমে অর্জুন বলরামকে গুহা ছাড়িতে হইল। স্বাভাবিক, তাকে থাকা যাবে না এবং কি হচ্ছে কুমার কম্পনের নতুন প্রাসাদ যে শূন্য পড়েছিল এবং সেইখানে তারা আশ্রয় পেল। তাহলে প্রথমে ছিল কোথায়? অতিথিশালায়, তারপরে সংকেত গুহায়, তারপরে হচ্ছে কুমার কম্পনের গৃহে। আচ্ছা, সেখানেই কামারশালা পেতে বসলো বলরাম। চাতুর্মাস্য ব্রতারম্ভের দিনটি আরম্ভ হইল, টিপি টিপি বর্ষা। এখানে আমরা দেখতে পারি যে অর্জুন বর্মা এবং বিদ্যুন্মালার আবার দেখা হচ্ছে। আচ্ছা, চাতুর্মাস্য আরম্ভের দিন কাল শ্রাবণ মাস পড়বে। বিদ্যুন্মালা এবার এসে বলছেন যে সে অর্জুনকে বিয়ে করতে চায় এবং সে বিয়ে না করলে তার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এই ঘটনাটা আমরা দেখতে পাবো যে দেখতে পাচ্ছেন হচ্ছে রাজা। এটা আসছি
এখানে 112 নম্বর পৃষ্ঠাতে তেমন কোনো ইনফরমেশন নেই, শুধু এখানে রয়েছে যে দেখুন, বলরাম একটি নতুন কামান প্রস্তুত করিয়াছিল, সেদিন সন্ধ্যাবেলা থলিতে ভরিয়া সে বাহির হইল, অর্জুনকে বলে গেল কি রাজাকে কামান দিতে যাচ্ছি। নেক্সট আসছে হচ্ছে 113 নম্বর পৃষ্ঠাতে রয়েছে যে রাজার মুখের কোনো পরিবর্তন হইল না, তিনি আরো কিছুক্ষণ ঘৃণাপূর্ণ চক্ষে চাহিয়া দুই হাতে তালি বাজাইলেন, অমনি 6 জন প্রতিহারিণী প্রবেশ করলেন। এখানে এই ঘটনাটা দেখার পর, তাদের দুজনকে একসাথে দেখার পর কি দাঁড়াচ্ছে, এবং তিনি বলছেন রাজকুমারীকে মহলে নিয়ে এসো। এখানে আমরা জানতে পারলাম যে পিঙ্গলা সে কিন্তু এই কাজটা, অর্থাৎ সে রাজাকে কিন্তু তাদের যে ভালোবাসার কথা বা তাদের ঘনিষ্ঠতার কথা তাকে জানিয়েছেন, তারপরে রাজা এসে দেখতে পেলেন। 3 নম্বর পরিচ্ছেদে বলরাম অর্জুন বর্মা বিজয়নগর ত্যাগ করে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাবো যে রাজা তাকে ত্যাগ করে চলে যেতে বলছেন এবং তারা বেরিয়ে যাচ্ছেন। নারীর মন একবার যাহার প্রতি ধাবিত হয় সহজে নিবৃত্ত হয় না। 116 নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি লাইন, রাজা বলছেন। শেষের দিকে লেখুন রয়েছে, রাজা কি ভাবছেন, পৃথিবীতে বিদ্যুন্মালাও আছে, মণিকঙ্কনাও আছে, সরলতা কপটতা পাশাপাশি কিভাবে বাস করছে। 117 নম্বর পেজে রয়েছে দেখুন, বলরাম ঝুলি হাতে নিয়ে এক মুঠি চিরা বাহির করে অর্জুনের সঙ্গে বলল, খেতে খেতে চলো। আচ্ছা, এরপরে আমরা দেখব যে তারা পাহাড়ের একটা গুহা আছে, সেখানে তারা রইলেন, মানে থাকবেন বলে ভাবলেন। এবং সেই গুহাতে কি ছিল, দেবদাসী তনুশ্রী গৌর নিবাসী শিল্পী মিনকেতুকে কামনা করেছিল, এটা লেখা ছিল 119 নম্বর পৃষ্ঠায়। এই ইনফরমেশনটা আমরা পাচ্ছি। 4 নম্বরে দেখুন রয়েছে, অর্জুন বর্মা বলরাম বহমনি রাজ্যের বিজয়নগর আক্রমণের অভিসন্ধি জানতে পারছে এবং অর্জুন বর্মা ভাবছে সে বিজয়নগর গিয়ে খবর দেবে। আচ্ছা, এখানে দেখুন রয়েছে একদম শেষে, ক্লান্ত চক্ষু অন্ধকারে মেলিয়া অর্জুন চিন্তা করিতে লাগিল দুই নারীর কথা, একজন বহুযুগের পরপার হইতে আগতা তনুশ্রী, আরেকজন হচ্ছে বিদ্যুন্মালা। এরপরে দেখুন এরপর নাকারার শব্দ শুনতে পাচ্ছে, তারা বুঝতে পারছে এটা মুসলিমদের রয়েছে ওরা ওখানে। এখানে 121 নম্বর পেজে আমরা কি দেখতে পাবো, যে সংকীর্ণ সুড়ঙ্গ ক্রমশ প্রশস্ত হইয়াছে, সুড়ঙ্গের শেষে নির্গমনের রন্ধ্রটি বৃহৎ নয়, প্রস্থ অনুমান 2 হস্ত, খাড়াই 3 হস্ত, অর্থাৎ সুড়ঙ্গের বর্ণনা এখানে পাবো। এখানে দেখে বোঝা যাচ্ছে তারা ছাউনি দেখতে পাচ্ছেন বহমনি রাজ্যের, এবং 10,000-এর কম নয় লোক রয়েছেন সেটা তারা বুঝতে পারছে। এবং এই দেখে তারা এটা মনে করলো যে এদের অভিসন্ধি হচ্ছে অতর্কিতে আক্রমণ করা বিজয়নগর রাজ্য, এবং এই খবরটা কিন্তু অর্জুন দিতে যান। বললেন লাস্ট লাইন কি রয়েছে, চললাম। অর্জুন একবার বলরামকে ভালো করিয়া দেখিয়া লইয়া সুরঙ্গের মধ্যে প্রবেশ করিল, হয়তো আর দেখা হইবে না। আচ্ছা, 5 নম্বরে কি রয়েছে বহমনি রাজ্যের বিজয়নগর আক্রমণের সংবাদ, অর্জুন বর্মা বিজয়নগরে যাচ্ছে, খবর দিচ্ছে রাজা দেবরায়ের যুদ্ধযাত্রার প্রস্তুতি। এখানে অর্জুন বর্মা কিভাবে যাচ্ছে সেই বর্ণনা আমরা পাবো। সে 2 দণ্ডে উপত্যকা পার হয়ে যাচ্ছে। এরপরে বলরাম গুহা পাহারা দিচ্ছে এবং সে মনে করছে যে যেই আসবে তাকে শহীদি শরবত পান করাবো। অর্থাৎ এখানে আমরা দুজনকে কিন্তু মারতে দেখি, গুলি করতে দেখি। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন হিসাবে 126 নম্বর পেজে দেখুন যে মহারাজ শত্রু সৈন্য পশ্চিম সীমান্ত রাজ্য আক্রমণের চেষ্টা করছে, এই কথা বলছে। রাজা বলছে বিশদভাবে বলো। তখন অর্জুন বর্মা পুরো কথাটা বললেন। সহসা কি হলো, রণদুন্দুবি বাজিয়া উঠিল, যুদ্ধের জন্য রণদুন্দুবি বাজে। এরপরে আমরা শেষের দিকে ইনফরমেশন কি পাবো, রাজধানীতে কত সৈন্য আছে, 30,000। তার মধ্যে কি হবে, রাজধানী রক্ষার জন্য নগরপাল নরসিংহ মল্লের কাছে অধীনে 10,000 সৈন্য থাক, আমি 10,000 সৈন্য নিয়ে পশ্চিম সীমান্তে যাচ্ছি এবং আপনি 10,000 নিয়ে পূর্ব সীমান্তে যান। রাজা এই কথা লক্ষণ মল্লপকে বলল। এরপরে দেখুন 6 নম্বর রয়েছে, বিনা যুদ্ধ সমাপন হয়ে যাচ্ছে এবং অর্জুন বর্মার শাস্তি এখানে মুকুব করে দেওয়া হচ্ছে। বিদ্যুন্মালার সঙ্গে তার বিবাহের যে শর্ত সেটা শুনছেন রাজা, এবং অর্জুন বর্মা বলরামের পদোন্নতি হচ্ছে এই বিষয়টা। অর্থাৎ দেখুন প্রথম লাইন, সে রাত্রে বিজয়নগর রাজ্যে কাহারও নিদ্রা আসিল না। লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কোথা থেকে দিয়েছে, মানে কোন জায়গা থেকে।
রাত্রির আকাশ ভরিয়া রণদুন্দুবির নিনাদ শব্দ পাওয়া যাচ্ছে, কারণ শত্রু আক্রমণ হয়েছে, রাজ্যের সবাই জেগে রয়েছেন ভয়। 129 নম্বর পেজে রয়েছে রাজা 10,000 সৈন্য নিয়ে উপস্থিত হচ্ছে, এবং এখানে দেখা যাচ্ছে আমরা কিছু ইনফরমেশন পেলাম যে পর্বতের পরপারে হচ্ছে বহমনির সৈন্যদল, এবং সেকালে মুসলমানেরা দুর্ধর্ষ যোদ্ধা ছিল, সম্মুখ যুদ্ধে কখনো পশ্চাৎপদ হইতো না। গুরুত্বপূর্ণ লাইন। কিন্তু গুলবর্গার বহমনি সুলতান আহমদ শাহর নিকট খবর পৌঁছেছে যে তারা অতর্কিতে আক্রমণ ব্যর্থ হয়েছে। জায়গাটা দেখাতে হবে। পরেরটা দেখুন, বর্ষাকাল বিজয় অভিযানের উপযুক্ত কাল নয়, অবশ্য অতর্কিত আক্রমণ করিয়া পররাজ্য খানিকটা দখল করিতে পারিলে লাভ আছে, কিন্তু সম্মুখ যুদ্ধ অসমীচীন, তাই তিনি কি করলেন, সৈন্যদলকে ফিরে আসার কথা বললেন। এখানে কার কথা পাচ্ছি, সুলতান আহমদ শাহর কথা পাচ্ছি, এবং মন্তব্য যুক্তি আকারে এখানে প্রশ্ন আসতে পারে। এরপর রয়েছে মহারাজ দেবরায় 2000 সৈন্য পশ্চিম সীমান্তে রাখিয়া রাজধানীতে ফিরিয়া আসিলেন। কত? 2000 সৈন্য। ওদিকে পূর্ব সীমান্তে রয়েছে কে, মানে লক্ষণ। এরপর 130 নম্বর পৃষ্ঠাতে দেখুন, স্ত্রীজাতির চরিত্র, শ্রাবণ মাস চলে এসেছে সমাগত। স্ত্রীজাতির চরিত্র সত্যই দুর্গেয়, যা হোক তুমি যখন পণ করেছো অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই অর্জুনের সঙ্গেই তোমার বিবাহ হবে, কিন্তু একটা শর্ত দেন কি, যে তোমার নাম হবে মণিকঙ্কনা, এই শর্তে রাজি হলেই হবে। আচ্ছা, রাজা কি বলিলেন, তোমার বিদ্যুন্মালা নাম আর চলবে না, আজ থেকে তোমার নাম হবে মণিকঙ্কনা। 131 নম্বর পৃষ্ঠাতে দেখুন, মণিকঙ্কনাকে জিজ্ঞেস করা হচ্ছে, এবং মণিকঙ্কনাকে বলছে আমি যদি মানে তাকে বিয়ে করে, এবং সেখানে বলছে তার এই মণিকঙ্কনা নাম পছন্দ নয়, সেটা যেন বিদ্যুন্মালা হয়। তুমি দেশভক্তির চূড়ান্ত পরিচয় দিয়েছ। একটু সেকেন্ড প্যারাতে দেখুন, নিজের প্রাণ তুচ্ছ করে মাতৃভূমিকে বিপদ থেকে উদ্ধার করেছো, তাই তুমি তুরঙ্গ বাহিনীর সেনানী নিযুক্ত হলো। এর পরে আমরা দেখব রাজা বলছেন যে খুব ভালোই হলো, আগামী শুক্লা ত্রয়োদশী তিথিতে কলিঙ্গ রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ হবে, প্রস্তুত থেকো, অর্জুনকে বলছেন। বলরাম এবার চলে আসছেন, এসে এবং বলরাম এবার জানাচ্ছেন যে তারও কাউকে পছন্দ হয়েছে, মঞ্জিরাকে, এই কথাটা আমরা এখানে জানতে পারবো। আবার বলরামকে প্রধান রাজকর্মকার ঘোষিত করছেন। এখানে তিনি মঞ্জিরার পরিচয় দিচ্ছেন, তখন রাজা বলছেন 132 নম্বর পেজে যে ঠিক আছে, সেই বিয়েতে সে রাজি, এখন যাও, আগামী শুক্লা ত্রয়োদশীর 3টে বিবাহ মানে তোমার বিবাহ হবে। এবং শেষে মন্ত্রীর প্রাণে চেয়ে বলছেন মন্দ হলো না, একসঙ্গে 3টে বিবাহ, যত বেশি হয় ততই বরযাত্রীদের চোখে ধুলো দেওয়া যায়। 7 নম্বর পর্বে আমরা দেখতে পাবো এই 3 জোড়া বিয়ে হচ্ছে, এই ঘটনা আমরা মোটামুটি পাবো। এখানে রসরাজের কথা পাবো, এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে মানে নেশায় জর্জরিত হয়ে রয়েছে প্রত্যেকেই সেখানকার। কয়েকজন রাজপুরুষ আসিয়া তাহাকে গরুর গাড়িতে তুলিয়া বিবাহস্থলে লইয়া গেল। কাকে? রসরাজকে। কেন? কারণ তিনি কন্যাকর্তার বিবাহ বাসরে তাহার উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। 133 নম্বর পেজে পাচ্ছি। এরপর এখানে দেখুন 8 নম্বর অর্থাৎ শেষ অধ্যায়, কলিঙ্গবাসীর প্রত্যাবর্তন। অজানা দ্বীপে চিপিটক মন্দোদরীর আজীবন সংসার করতে হচ্ছে। তৃতীয় দিনে দেখা যাচ্ছে, এর প্রথম লাইন দেখুন, তৃতীয় দিনের প্রত্যুষে কন্যাযাত্রীর দল এবার কি করছে, নৌকা করে এবার কলিঙ্গ দেশে যাত্রা করছে। 1.5 মাস কলিঙ্গ বহিত্রগুলি 1.5 মাসে কলিঙ্গ পত্তনে ফিরবে, কিংবা 2 মাসে, 1.5 মাস বা 2 মাসের মধ্যে ফিরে যাবে। আচ্ছা, কিন্তু চিপিটক মন্দোদরীর প্রসঙ্গ পাবো, তারা তো এখানে থাকতে চাইছেন না। এবং 134 নম্বর পেজে রয়েছে দেখুন, তিনি রাজশ্যালক একথা কিছুতেই ভুলতে পারেন না। কে? চিপিটক। এবং চিপিটক গভীর নিঃশ্বাস ফেলিয়া ছাগল চড়াইতে গেল, এবং তাহার আশার প্রদীপ ক্রমেই নিভে আসতে লাগলো। বেলা 3য় প্রহরে দেখা গেল সূক্ষ্ম বৃষ্টি হচ্ছে। সেই সময় দিবানিদ্রা দিয়েছিলেন মন্দোদরী নদীর পাশে, এবং তার ঘুম ভাঙলো, এবং সে কি দেখতে পেল যে বৃষ্টির সূক্ষ্ম পর্দার ভিতর দিয়া দেখা গেল যে 3টে বহিত্র নদীর মাঝখান দিয়ে পূর্বমুখে চলিয়াছে। পালতোলা বহিত্র 3টি মনে হয় কোনো অচিন দেশের পাখি। এবং সে তখন ভয় পেয়ে গিয়েছিল, এবং সে কি করলো, আবার শুয়ে পড়লো। অর্থাৎ তার কিন্তু চিপিটকের সঙ্গেই থাকা এই সংসার তার ভালো লেগেছে, সে আর ফিরে যেতে চায় না। লাস্টে দেখুন 3-4 দণ্ড শুইয়া থাকিবার পর সে মুখের আঁচল সরাইয়া সন্তর্পণে উঁকি মারল, তারপর গা ঝাড়া দিয়া বসিও। নৌকা 3টে চলে গেছে।
একদম শেষ লাইনে দেখুন, চিপিটক এবার প্রতিদিন খোঁজ নেয় যে নৌকা এসছে কিনা দেখতে। এবার মন্দোদরী বলছেন, কোথায় নৌকা, মিছিমিছি ভূতের বেগার, কাল আমি আর যেতে পারবো না, যেতে হয় তুমি যাও, বলিয়া মন্দোদরী গুহার মধ্যে প্রবেশ করিল। চিপিটক আকাশের পানে চোখ তুলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলেন। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে লাস্ট লাইন, মনে রাখতে হবে। এবং এখানে আমাদের উপন্যাসটা শেষ হচ্ছে। এখানে আমাদের চিপিটক মন্দোদরীর প্রসঙ্গ কোথায় কোথায় রয়েছে, কোন কোন ঘটনা কোথায় ঘটছে, এগুলো দেখতে হবে। এবং প্রথম 1 নম্বরে হচ্ছে 11টা পরিচ্ছেদ, 2 নম্বরে 9টা, 3 নম্বরে 6টা, 4 নম্বরে 8টা, টোটাল 34টা। গান কটা পাচ্ছি, কোথায় কোথায় পাচ্ছি দেখতে হবে। ঠিক আছে, অর্জুন বর্মার বলরামের প্রসঙ্গ কোন কোন জায়গায় রয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে চরিত্রগুলো, দ্বিতীয় দেবরায়, প্রথম দেবরায় কে ছিলেন, কম্পন দেব, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে এই উপন্যাসটা ভীষণ সুন্দর একটা উপন্যাস। নেটের জন্য আমরা পড়ছি ঠিকই, কিন্তু এমনি পড়লে আরও বেশি ভালো লাগে, কারণ আমাদের তো এখন ইনফরমেশন ধরে দাগিয়ে দাগিয়ে পড়তে হচ্ছে, এমনি পড়লে সেটা হয় না, অনেকটা রস গ্রহণ করা যায় উপন্যাসের। আপনারা এখন সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে আপনারা চেষ্টা করবেন এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দাগিয়ে দাগিয়ে বিষয়গুলো যাতে পড়া যায়। আশা করি তুঙ্গভদ্রার তীরে আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে করবেন। থ্যাংক ইউ।